দেশটাকে বিভাজন করার জন্য নেতা সাজিয়েছেন। নেতা, ওরম নেতাগিরির দরকার নাই। আপনার বয়স ৭৭ বছর, আর কয়দিন বাঁচবেন? বর্তমান সংসদের বিএনপির সাংসদ, কিশোরগঞ্জের একটি আসন থেকে নির্বাচিত এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, ওনার ওয়াইফও একজন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে। ধন্যবাদ ওনাদেরকে। কিন্তু পাশাপাশি একটা বিষয় বলি, উনি দীর্ঘদিন যাবত এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে, রাজাকার রাজাকার বলে, সেই ৫৫ বছর আগের ৭১-এর ঘটনা নিয়ে আসলে একটা বিভাজন তৈরি করে রাখেন। ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা একটু বলি। উনি ছিলেন ছাত্রলীগের সভাপতি শেখ মুজিবুর আমলে, তারপরে দীর্ঘদিন আওয়ামী লীগের নেতা ছিলেন। উনি আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতাও ছিলেন, পদবি ছিল। তারপরে উনি আওয়ামী লীগ থেকে চলে আসলো, আওয়ামী লীগ থেকে সরে গেল হয়তো শেখ হাসিনার সাথে বনিবনা না হওয়ার কারণে। তারপরে উনি আওয়ামী লীগ থেকে এসে উনি কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি হলো, কাদের সিদ্দিকীর দল, গামছা মার্কার দল। তা কাদের সিদ্দিকী সাহেব এখনও আছেন সভাপতি হিসেবে, আর উনি ছিলেন সেক্রেটারি। ওখান থেকে আবার কাদের সিদ্দিকীর সাথেও গ্যাঞ্জাম পেঁচাদ করে উনি এসে যোগ দিল পিডিপি নামে একটা দল। ফেরদৌস আহমেদ কুরেশির সাথে ফখরুদ্দিন আমলে দলটা হয়েছিল। ফেরদৌস আহমেদ কুরেশি ছিল প্রধান এবং সভাপতি, আর উনি ছিলেন সেক্রেটারি। এই পিডিপি করলো, বেশ কিছুদিন পিডিপি করে পিডিপির সেক্রেটারি থেকে তারপর আরও দু একটা দল চেঞ্জ করে উনি তারপরে বিএনপিতে আসলো। বিএনপিতে আসে এই জীবনের প্রথম উনি এমপি নির্বাচিত হয়েছে। ধন্যবাদ, ভালো কথা। তো এখন এই অবস্থা উনি এমন বিভাজনের ভিতর রাখে জাতিকে, সেই ৭১-এর কথা বলে উনি বড় উনি বুঝায়, এমন ওনার কথাবার্তায় মনে হয় উনি এ দেশের শেখ মুজিব জিয়াউর রহমানের চেয়ে বড় মুক্তিযোদ্ধার স্থপতি, এরকম একটা ভাব। উনির বাস্তবতা হলো ৭১ সালের যুদ্ধে, এই মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে, এই বড় অবদান যাদের, এরকম ক্যাটাগরি 4টা আছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, 4টা। সেই 4টা হলো বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তারপরে যাদের খেতাব নাই, যারা যুদ্ধ করছে মাঠে, তাদেরকে সনদ আছে, তাদেরকে বলা হয় বীর মুক্তিযোদ্ধা। তা উনি ওই 4 খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার আওতায়ও পড়ে নাই, উনি ওই বীর মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত তার আওতায়ও পড়ে নাই। উনি বড় বড় গল্প দেয় যে মনে হয় যে ওনার চেয়ে বড় মুক্তিযোদ্ধা বাংলাদেশে আর কেউ নাই। বাস্তবতা হলো উনি কোনো মুক্তিযোদ্ধাই না, খেতাবপ্রাপ্তের ভিতর পড়ে না। যেমন জিয়াউর রহমানের ছিল বীর উত্তম খেতাব, তারপরে ওই আপনার বীর শ্রেষ্ঠ যে ছিল ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ, সিপাহী হামিদুর রহমান, তারপরে নৌবাহিনীর কর্মকর্তা রুহুল আমিন হাওলাদার, এরা ছিল বীর শ্রেষ্ঠ 7 জন। তো এই বীর শ্রেষ্ঠ হলো সর্বোচ্চ উপাধি মুক্তিযুদ্ধে, যারা জীবন দান করেছে যুদ্ধ করে, এদেরকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া আছে। তারপরে যারা যুদ্ধে বড় অবদান রাখছে, বিশেষ করে সেক্টর কমান্ডাররা, তাতে জিয়াউর রহমান, খালেদ মুশাররফ, মীর শওকত আলী, তারপরে এই কাদের সিদ্দিকী, তারপরে এই যে ব্যারিস্টার বীর উত্তম শাহজাহান, এরা ছিল বীর উত্তম। বীর উত্তম এরকম 15, 20, 50 জনের খেতাব ছিল। তারপরেরটাই ছিল বীর বিক্রম, বর্তমান সংসদের স্পিকার মেজর হাফিজ সাহেব একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা। তারপরে কর্নেল অলি সাহেব একজন বীর বিক্রম। তারপরে যে বীর প্রতীক, এতেও অনেকজন আছে। এই খেতাবপ্রাপ্ত 4 ধরনের মুক্তিযোদ্ধা, ওর ভিতর উনি নাই। তারপরে যারা সনদ নিয়ে মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে বলা হয় বীর মুক্তিযোদ্ধা, তারা ভাতা পায় এখনও, তার ভিতরে ওনার নাম নাই। কিন্তু উনি এমন একটা ভাব দেখায় উনি শেখ মুজিব এসছে বড় কিছু মুক্তিযুদ্ধের সময়ে। তো এখন উনি ওই সংসদে বক্তব্য দিয়ে ব্যাপক তোড়পাড় সৃষ্টি করেছেন, ব্যাপক আলোচনা শোরগোল চলছে। এখনও এই সংসদে 10 দিন আগে উনি এই কথাটা বলছে, ওই বিরোধী দলের সামনেই তাদেরকে অনেক গালিগালাজের ভাষায় রাজাকারটার বলছেন, কিন্তু আসলে বাস্তবতা। তারপরে উনি বক্তব্যের ভিতর বলতেছে, আমি কিশোরগঞ্জে বসে শুনেছি যে সিলেটে গুলির শব্দ শোনা গেছে, আমি কিশোরগঞ্জে বসে শুনেছি, বিবাড়িয়াতে কুমিল্লাতে গুলির শব্দ শুনেছি, ময়মনসিংহে বোমার শব্দ শুনেছি। তা আমি আসলে সব কিছু বিবেচনা করে দেখলাম, হ্যাঁ উনি মুক্তিযোদ্ধা, ওনারে আর একটা খেতাব দেওয়া যায়। শেখ মুজিব যেহেতু ওই 72 সালেই খেতাব দিয়ে গেছে, বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধাদেরকে সম্মানই দিয়ে গেছে, তারা সেই খেতাব নিয়ে, সেই সনদ নিয়েই আছে। তা আমি আসলে ওনারে আর একটা সনদ দিতে চাই, সেটা হলো উনি হলো গুলির শব্দ শোনা মুক্তিযোদ্ধা। উনি গুলির শব্দ শোনা মুক্তিযোদ্ধা, যেহেতু উনি বক্তব্যে বলতেছে ময়মনসিংহে গুলি হয়েছে, আমি শব্দ শুনেছি কিশোরগঞ্জ বসে, ওই সিলেটে গুলির শব্দ শোনা গেছে, আমি কিশোরগঞ্জ বসে শুনেছি। তা উনি হলো গুলির শব্দ শোনা মুক্তিযোদ্ধা। যেহেতু খেতাবপ্রাপ্ত 4 গ্রুপে পড়ে না, ওই সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার খাতায়ও পড়ে না, তা উনি হলো যেহেতু নিজেই বলল সংসদে দাঁড়াইয়ে, আমি গুলির শব্দ শুনেছি, বিভিন্ন জেলায় গুলি হয়েছে, আমি কিশোরগঞ্জ বসে সেই গুলির শব্দ শুনেছি। তা উনি হলো গুলির শব্দ শোনা মুক্তিযোদ্ধা। তো এই গুলির শব্দ শোনা মুক্তিযোদ্ধা সাহেব, আপনাকে আমি বলছি, আপনি এইগুলো বলে আর এদেশে বিভাজন তৈরি করেন না। রাজাকার বলে কোনো শব্দ নাই। রাজাকার শব্দ হলো এদেশে ভারতীয় যে দালালরা আছে, এই দালালরাই চেতনা ব্যবসা করার জন্যে এইভাবে এই রাজাকার শব্দটাকে জিয়ে রাখছে। রাজাকার বলে কোনো শব্দ নাই, রাজাকার বলে কিছু এদেশে নাই।
আপনি এইসব ফাও কথা বলে আর এই বাংলাদেশের ঐক্যকে আর এই বিভাজনটাকে আর বাড়ায়েন না, ঐক্যকে নষ্ট করেন না আর বিভাজনটাকে আর বাড়ায়েন না। খুব হয়েছে, 71 থেকে এই 55 বছরে আপনারাই রাজাকার মুক্তিযোদ্ধা বলে বলে এদেশের জনগণকে বিভাজিত করে ফেলেছেন, এদেশের জনগণকে দুই ভাগে ভাগ করে দেশটাকেই শেষ করে ফেলেছেন। আপনারা হলো এই দেশটাকে বিভাজন করার জন্য নেতা সাজিয়েছেন। নেতা, ওরম নেতাগিরির দরকার নাই। আপনার বয়স 77 বছর, আর কয়দিন বাঁচবেন? আপনি এখন সবাইকে নিয়ে মিলেমিশে চলার ব্যবস্থা করেন। আপনার নেতা জিয়াউর রহমান, আপনার নেত্রী খালেদা জিয়া, তারা তো কাউকে কোনোদিন রাজাকার বলে নাই। তারা তো এই রাজাকারদের নিয়েই চলছে, তাদেরকে প্রেসিডেন্ট বানাইছে, তাদেরকে প্রধানমন্ত্রী বানাইছে, তাদের সাথে নির্বাচন করে ক্ষমতায় গেছে, তাদেরকে মন্ত্রী এমপি বানাইছে। তা আর আপনার সমস্যা কোথায়? আপনি কি জিয়াচ্ছে, খালেদা জিয়াচ্ছে বড় নেতা এই দলে? এই বলে বলে আপনি এদেশে বিভাজন তৈরি করতেছেন। যাদেরকে আপনি রাজাকার বলেন তারা এদেশে শত শত প্রতিষ্ঠান গড়ে, তাদের ইবনে সিনা হাসপাতাল, ইসলামী ব্যাংক, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তারা এদেশের কোটি কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। আপনি ফজলুর রহমান সাহেব কয়জনের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন? আপনি ফজলুর রহমান কয়জনের রুটি রুজির ব্যবস্থা করছেন? আর যাদেরকে বলেন তারা এদেশের দেশ সবচেয়ে বড় দেশপ্রেমিক, বর্তমানে তারা এদেশের কোটি কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা করছে, আপনি কয়জনের করছেন? আপনি এইসব বলে এদেশে বিভাজন তৈরি করেন। এই বিভাজন আর চলবে না। আপনি সবাইকে মিলেমিশে চলার ব্যবস্থা করেন। আপনি সেই কথা বলেন, আপনি ঐক্যের ডাক দেন। আর ওই 71 সালে 55 বছর আগের এই রাজাকার মুক্তিযোদ্ধা, পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এইগুলো বলে আর এদেশে মানুষের ভিতর বিভাজন তৈরি করা যাবে না। আমি বিএনপিকে বলছি, বিএনপির হাইকমান্ডকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, বিএনপির ওই প্রধানমন্ত্রী হিসাবে না, দলের সভাপতি হিসাবে আপনাকে বলছি, তারেক রহমান সাহেবকে, আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেন, একে শোকজ করেন যে কেন সে এইগুলো বলে বলে অশান্তি তৈরি করে, দেশের ভিতর আবার বিভাজন তৈরি করে, দেশের ভিতর আবার অশান্তি তৈরি করবে। এমনি আপনাদের বড় একটা পক্ষ, যার সাথে বিভাজন তৈরি হয়েছে আওয়ামী লীগের সাথে, তারা বসে রয়েছে, ঘাপটি মেরে বসে আছে, কোন সময় শত্রুর মতো সবল মারে। আর সেখানে যারা আপনারা সমমনা, তাদের ভিতরেও আপনি বিভাজন তৈরি করতে চান। এই ফজলুর রহমানের কারণে এদেশে আবার অশান্তি তৈরি হবে এই বিএনপি জামাত এদের মধ্যে। তো একে থামান, তাকে থামিয়ে দিন এবং বলুন যে আপনি আর ঐক্যের কথা ছাড়া বিভাজনের কথা আর আপনি একটাও বলতে পারবেন না। যদি বলেন আমরা মনে করে নেব আপনি এদেশের ওই সময় বন্ধু থাকতে পারেন, ওই সময় মুক্তিযোদ্ধা থাকতে পারেন, বর্তমান আপনি এদেশের সবচেয়ে বড় শত্রু। এই দেশের শত্রু বর্তমানে আর হবেন না। সবাইকে মিলেমিশে একসাথে চলার ব্যবস্থা করেন। আপনি আর এইসব উল্টাপাল্টা কথা বলে এই জাতিকে বিভেদ তৈরি করে এই দেশে একটা শান্তি শৃঙ্খলা বিঘ্নর চেষ্টা করেন না। আপনি কথা বলবেন সংসদে, আপনার এলাকার রাস্তাঘাট কী দরকার এইগুলো, আপনি কোনোভাবে এইভাবে রাজাকার শব্দ ব্যবহার করে অশান্তি তৈরি করতে পারবেন না। আর সেটা যদি করেন আমরা মনে করব আপনি এদেশের সবচেয়ে বড় শত্রু, আপনি দেশদ্রোহী, আপনি রাষ্ট্রদ্রোহী, আপনি রাষ্ট্রবিরোধী, আপনি এদেশের 20 কোটি জনগণের বিরুদ্ধে।